যে কোনো পরিস্থিতি ছাত্রদেরকে একা মাঠে যেতে দেওয়া যাবে না। কারণ ছাত্ররা যদি একা নামে তাহলে যেটা হবে সেটা হলো যে তাদেরকে যে কোনো সময় যে কেউ বিপদে চালাতে পারে, দেশের ক্ষতির দিকে ধাবিত করতে পারে। তো একজন শিক্ষক যদি পাশে দাঁড়ায়, সে যেমন ছাত্রদেরকেও ছাত্রদের দাবি দেওয়াগুলোর ব্যাপারে বুঝতে পারবে, পাশাপাশি ছাত্রদেরকে অন্তত কোনো না কোনোভাবে দেখে রাখতে পারবে যাতে তারা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না করে। তো আমি মনে করি এটা একজন শিক্ষক হিসেবে আমার নৈতিক দায়িত্ব যে ছাত্ররা তাদের যে কোনো দাবি নিয়ে কথা বলতে পারে, তাদের স্বাধীনতা আছে। আমাদেরকে দেখতে হবে যে তারা যাতে সেই দাবিগুলো সুন্দরভাবে উপস্থাপন করে, গ্রহণযোগ্যভাবে উপস্থাপন করে। কোনো পরিস্থিতিতে যেন তাদের কারণে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত না হয়, তাদের কারণে জনগণ ক্ষতিগ্রস্ত না হয়, সেই বিবেচনায় আমি মনে করি এটা আমার নৈতিক দায়িত্ব। ছেলে মেয়েদের আন্দোলন, এবং যেহেতু জগন্নাথ বিষয়ে প্রত্যেকটা আন্দোলনই ছিল ছাত্রদের অধিকারের আন্দোলন, হল আন্দোলন, তারপরে সেই এক পরিবর্তনের আন্দোলন বা এই যে কোটা আন্দোলন, সবটা আন্দোলনই ছিল ছাত্র সমাজের এবং তোমার নতুন যুবকদের চাওয়া পাওয়ার বিষয় ছিল, যেখানে আমরা নৈতিকভাবে আমি এটাকে সমর্থন করি, বিধায় আমি সেখানে তাদের পাশেই ছিলাম। হল আন্দোলনে আমার গায়ে স্প্লিন্টার লেগেছে, এখনও গায়ে 33টা স্প্লিন্টার রয়েছে। ব্যাপারটা তো এইভাবে না, ব্যাপারটা হলো যে আমি ছাত্রদের পাশে দাঁড়িয়েছি, ছাত্রদের অধিকার আদায়ের জন্য চেষ্টা করেছি এবং চেষ্টা করছি পাশাপাশি ছাত্রদেরকেও সঠিক পথে পরিচালিত করতে, যাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা অন্তত দেশের মানুষের কোনো ক্ষতি সাধন না করে। কোটা আন্দোলনের ব্যাপারটা ছিল একেবারেই নৈতিক অবস্থানের প্রেক্ষিতে। আমি 17 থেকে কোটা আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলাম, চেষ্টা করেছি ছাত্রদের পাশে থেকে ছাত্রদের দাবিকে তুলে ধরতে, এবং আমরা বলতে হবে যে ছাত্রদের সম্মিলিত প্রচেষ্টার ফলে কোটা আন্দোলন একটা সফল সমাপ্তি ঘটে। কিন্তু তারপরে আবার এটাকে দিয়ে যখন সরকার নতুন মাত্রায় নতুন দিকে পরিবাহিত করতে শুরু করে, তখন ছাত্রছাত্রীর সংক্ষুব্ধ হয়। আর পাশাপাশি একদিকে ছিল যেটা ছিল যে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের মধ্যে গণতন্ত্রের অনুপস্থিতি, একজনের স্বৈরাচারী মনোভাবের বহিঃপ্রকাশ এবং কাউকে অ্যাকাউন্টেবিলিটি না দেওয়া, মানে মানুষের অধিকারের প্রসঙ্গটি সামনে নিয়ে আসার সুযোগ ছিল না। নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছে ছাত্র জনতা, সবাই গুমের শিকার হয়েছে। জনগণ যখন সরকারের বিরুদ্ধে কথা বলেছে, সরকারের বিরুদ্ধে কথা তো বলবেই। সরকার যেখানে ব্যর্থ হবে, যে কোনো সরকারই থাক না কেন ক্ষমতায়, তার ভালো মন্দ দুই দিকে থাকবে। যেখানে সে ব্যর্থ হবে সেখানে মানুষ কথা বলবে, মানুষের কথা শুনে সরকারকে সংশোধন করতে হবে। কিন্তু মানুষের কথা শুনে যদি মানুষকে অত্যাচার, নিপীড়ন, নির্যাতন করতে হয়, তাহলে সেই সরকারের তো স্বৈরাচারী সরকার বিরুদ্ধে মানুষ দাঁড়াবে। তা আমি বলবো যে গত আন্দোলন যেটা সেটা হচ্ছে সাধারণ মানুষের যে ক্ষোভ ছিল, গণতন্ত্রায়নের বিপক্ষে, সরকারের গণতন্ত্রকে উজ্জীবিত করার বিপক্ষে সরকারের যে অবস্থান ছিল, তার প্রেক্ষিতে মানুষ ব্যাপক মাত্রায় ক্ষুব্ধ ছিল। তারপরে ধরো নিরাপদ সড়ক আন্দোলনে ছাত্রদের উপর যে নিপীড়ন নির্যাতন চালানো হয়েছে, তাতে ছাত্রদের মধ্যে একটা ক্ষোভ ছিল। কোটা আন্দোলনে যে ব্যাপক মাত্রায় শিক্ষার্থীদেরকে নির্যাতন নিপীড়ন করা হয়েছে, তার প্রেক্ষিতে ক্ষোভ ছিল। পাশাপাশি সরকারের যে নীতিমালা ছিল, সরকারের মন্ত্রী এবং সরকার প্রধানের যে দৃষ্টিভঙ্গি ছিল, তারা কোনোভাবেই অন্যদেরকে নিতে পারছিলেন না। তারা একক মনোভাবে স্বৈরাচারী, এবং তাদের মধ্যে মানুষের কোনো কথারই কোনো গুরুত্ব ছিল না। এবং আমরা সবাই জানি লুটপাট চলছিল, এবং প্রধানমন্ত্রী নিজেই বলেছেন যে তার কাজের লোকেরও 400 কোটি টাকা আছে। এই কথাগুলোর প্রেক্ষিতে সবাই নিশ্চিত হয়ে যে দেশে ব্যাপক মাত্রায় দুর্নীতি, অনিয়ম হচ্ছে, তার প্রেক্ষিতে মানুষের মধ্যে একটা ক্ষোভের সঞ্চার হয়, এবং এর ফলেই আলটিমেটলি সারা দেশের মানুষ, আমি তো বলবো যে প্রাইমারি স্কুল থেকে শুরু করে হাই স্কুল, বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়, সকল শ্রেণীর শিক্ষার্থী, শ্রমিক, কৃষক, পেশাজীবী সবাই নেমেছে রাস্তায়। কারণ আমি রাস্তায় ছিলাম। আমি রাস্তায় প্রথমে যদিও ছাত্রদের কেন্দ্র করেই আন্দোলন, আমরা শিক্ষকরা তাদের পাশে ছিলাম শিক্ষক নেটওয়ার্কের ব্যানারে। তারপরে যেটা দাঁড়ালো সেটা হলো যে এটা সাধারণ মানুষের মধ্যে সঞ্চালিত হয়, এবং সাধারণ মানুষের সঞ্চালনার পিছনে সাধারণ মানুষের দীর্ঘদিনের ক্ষোভ ছিল। বাজারে সরকারের কোন নিয়ন্ত্রণ ছিল না, যে একদিকে লাগামহীন জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছিল, সব কিছু মিলিয়ে যে সিন্ডিকেটের প্রভাব ছিল ব্যাপক সকল স্তরে, লুটপাটের যে প্রভাব ছিল, এতে মানুষের জীবন দুর্বিষহ হয়ে ওঠে, যার প্রেক্ষিতে মানুষ এখানে সরকারের এই অবস্থা থেকে মুক্তি চায়। শুধুমাত্র এটা কোনো একটা দল যদি বলে যে আন্দোলন তাদের ছিল, আই এম সরি, সেটা মিথ্যাচার। কোনো একটা গোষ্ঠী যদি বলে আড়াল থেকে আমরা এই আন্দোলন করেছি, দিস ইজ ক্লিয়ারলি মিথ্যাচার। এটা কোনো আড়ালের বিষয় ছিল না, এটা প্রত্যক্ষ ছিল। নিরাপদ সড়ক আন্দোলনের ছাত্ররাই
যে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে তারাই ক্ষুব্ধ হয়ে এই আন্দোলনে ব্যাপক মাত্রায় অংশগ্রহণ করছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপর যে ছাত্রদের উপর যে কড়া রূপ করা হয় তার প্রেক্ষিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কড়া রূপ করছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপর যে তোমার হয় এই পেনশন স্কিম নিয়ে যে সরকার যেভাবে অবস্থান নেয় তার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তোমার কর্মবিরতিতে ছিলেন। এইটাও পরিস্থিতিকে সরকারের বিপক্ষে নিয়ে যায়। তো সব মিলিয়ে আমি বলবো যে এখানে এই আন্দোলনটা ছিল স্বতঃস্ফূর্ত, সকলের অংশগ্রহণে। এখানে কারো যারা বলতে চাচ্ছেন এটা প্ল্যান্ড, এটা মোটেও কোনো প্ল্যান্ড আন্দোলন ছিল না। এখানে সবার স্বতঃস্ফূর্ত একটা জনবিদ্রোহের কারণেই স্বৈরাচারী সরকারের পতন হয়েছে, সরকারের স্বৈরাচারী মনোভাবের পতন হয়েছে এবং দেশ ছেড়ে সাবেক প্রধানমন্ত্রী যেতে বাধ্য হয়েছেন বাংলাদেশ থেকে। এখন তথাকথিত বিপ্লবীরা, তথাকথিত সমন্বয়ক অনেকেই অনেক কথা বলছেন, বিশেষ একটি রাজনৈতিক দল বলার চেষ্টা করছে এটা তাদের কারণে আমি সুস্পষ্টভাবে বলবো এটা সিম্পলি মিথ্যাচার। আমরা যারা মাঠে ছিলাম আমরা দেখেছি এখানে কোনো দলের ওইভাবে অংশগ্রহণ ছিল না। গত 15 বছর ধরে যেসব দল পুলিশ দেখলেই দৌড়েছে তারা এখন বলতে চায় যে তারাই সব কিছুর মূলে ছিল। ওইসব পুলিশ দেখে পালানোদের কারণেই এই আন্দোলন হয়। এই আন্দোলন হচ্ছে স্বতঃস্ফূর্ত জনতা, ছাত্র জনতার অংশগ্রহণে। এবং ঢাকা শহরের আন্দোলন মূলত সায়দাবাদ, বনশ্রী, উত্তরা কেন্দ্রিক যে আন্দোলনটা ব্যাপক, তারপর শহীদ মিনার, এই বেলটাকে কেন্দ্র করে যে আন্দোলন সরকার সেইটাকেই সামাল দিতে পারেনি। বিশাল যেদিন সরকারের পতন হয় সেই দিন বিশাল মিছিল গাজীপুর থেকে এইদিকে, গাজীপুর, টঙ্গী, উত্তরা থেকে এইদিকে আসছে এবং সেই মিছিল যদি এইদিকে যখন প্রবেশ করতো তখন কারোর পক্ষে ঠেকানো সম্ভব ছিল না। তা আমি বলবো যে এটা কেউ যদি বলেন যে আমরা আন্দোলন করেছি প্ল্যান ওয়েতে, আমরা আগে থেকে ডিজাইন করে নিয়েছি, আই এম সরি টু সে এটা ডিজাইনের বিষয় না, এটা সাজানোর বিষয় না। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এখন সবাই জনগণের অধিকার আদায়ের জন্য সকলে মিলিতভাবে চেষ্টা করতে হবে। জনগণকে আন্দোলনে যারা অংশগ্রহণ করছে তাদের সম্মান দিতে হবে। এখানে কারো বেনিফিট নেওয়ার বা কারো ক্রেডিট নেওয়ার কিচ্ছু নেই। আমরা জনগণকেই ক্রেডিট দেব, ছাত্রদের ক্রেডিট দেবো, কারণ ছাত্ররা এখানে যদি না নামতো সাধারণ মানুষ তাহলে রাস্তায় নামতে পারতো না। ছাত্রদের সেই সাহসী পদক্ষেপ বাংলাদেশের ইতিহাসের ছাত্ররাই মূলত প্রত্যেকটা আন্দোলনে, ছাত্রের 90-এর গণ-অভ্যুত্থান আমরা দেখেছি, 69-এর অভ্যুত্থান আমরা ছাত্র আন্দোলনে দেখেছি, ছাত্রই নেতৃত্ব দিয়েছে। এইখানেও ছাত্রই নেতৃত্ব দিয়েছে। ছাত্ররা রাস্তায় নামছে, জনগণ তাদের সাথে নামার সাহস করে জনগণ নেমে গেছে এবং ফলে কোনো সরকারের পক্ষেই আর টিকে থাকা সম্ভব হয়নি। আমি বলবো আমাদেরকে এখন স্বীকার করতে হবে যে এটা কোনো ব্যক্তির, কোনো গোষ্ঠীর, কোনো দলের আন্দোলন ছিল না। এটা সার্বিকভাবে জনগণের ছিল, জনগণের অধিকার আন্দোলন ছিল। শিক্ষার্থীদের যে প্রতি যে নির্যাতন নিপীড়ন করেছে তার প্রেক্ষিতে শিক্ষার্থীদের মধ্যে খুব ছিল, কোটার প্রেক্ষিতে শিক্ষার্থীদের যে বঞ্চনার শিকার ছিল তা থেকে মুক্তির একটা আকাঙ্ক্ষা ছিল। আর চারিদিকে যে লুটপাট ছিল, লুটপাটের ফলে জনগণ যে বঞ্চনার শিকার হচ্ছে তার প্রেক্ষিতে জনগণের মুক্তির একটা আকাঙ্ক্ষা ছিল। আর রাজনৈতিক দলগুলোর দৃষ্টিতে গণতন্ত্রের অভাব ছিল। আমরাও মনে করি গণতন্ত্র বলতে কিছুই ছিল না। সেই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর ক্ষোভের জায়গাটি ওখানে। কিন্তু এটা শুধু রাজনৈতিক দলের আন্দোলন বা কোনো ব্যক্তির আন্দোলন বা আড়াল থেকে কোনো একটা গোষ্ঠী মিলে আন্দোলন করে ফেলছে, এই কথাটি আমি কোনো অবস্থায় মানতে রাজি না।